হ্যালো, কি পরিস্থিতি সবার? আমার পরিস্থিতি এই বৃষ্টির মতনই প্রাণোচ্ছল। কি বিশাল বৃষ্টি গো। পুরো আমাদের কলকাতায় পুজোর আগে এরকম একটা বৃষ্টি হয় না শাওন? আমি শাওনকে এটাই বলছিলাম, আমাদের কলকাতায় ঠিক পুজোর আগে আগে একটা প্রচণ্ড বৃষ্টি হয়, আর সেই বৃষ্টিতে ঠিক এরকমই মেঘ ডাকে এবং জোরে বৃষ্টি হয়, মুষলধারে বৃষ্টি। সেই কথাটাই না আজকে বারবার আমাদের দুজনের মনে পড়ে যাচ্ছিল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মানে এত জোরে বৃষ্টি ইউএসএতে এসে এটা কিন্তু আমি প্রথমই দেখলাম। তবে আমি তো বৃষ্টি প্রচণ্ড ভালোবাসি, আমার জন্য আজকের দিনটা দারুণ। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি ওরকম একটা ঝরঝরে বৃষ্টি। তো শাওন বলল, মনটা আজকে একটু বৃষ্টি দেখে খুশি খুশি হয়ে গেছে, একটা নতুন কিছু আইটেম বানাই চলো। তা ওকে আমি বললাম, তুমি আমাকে চিকেনগুলো কেটে দাও, কারণ আমরা তো চিকেন যেটা আনি সেটা তো খুব ফ্রোজেন থাকে, পুরো শক্ত হয়ে থাকে। তো ওটা আমি একটু আগেই বের করে রেখেছিলাম, ওটাও কেটে দিল। আমি চিকেনটা ঠিক কাটতে পারি না, আর আজকে আমি তৈরি করব চিকেন কোরমা। প্রথমে এই কয়েকটা গোটা মশলা একটু জিরে নিয়ে আমি ভালো করে একটু এমনি তেল ছাড়াই কড়াইতে দিয়ে নিলাম। আর দুটো শুকনো লঙ্কাটা আমি একটু ধুয়ে নিয়েছিলাম, তাই টিস্যু দিয়ে একটু মুছে নিলাম। আসলে এখানে আমার এক মাসি থাকে, শাওনের ছোটো মাসি আমাকে একটা ভালো বুদ্ধি দিয়েছিল যে বাইরে থেকে যেই গোটা মশলাগুলো আনো একবার ধুয়ে ইউজ করো, আসলে অনেকটা নোংরা লেগে থাকে। তো তারপর থেকে সেটাই পালন করে চলেছি, এবং তাতে আমার লাভও হয়েছে। সত্যি অনেক নোংরা লেগে থাকে। এই পেঁয়াজগুলোকে স্লাইস করে কাটা ছিল, একটু তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করে নিলাম। আর আমি একটা পেস্ট তৈরি করব। পেস্টটা হচ্ছে যে একটু দই আর এই যে পেঁয়াজটা নিয়েছি সেই ভেজে নিলাম, সেই পেঁয়াজটা একটু দই দিয়ে নিচ্ছি, আর সামান্য একটু মিষ্টিও দিচ্ছি, যেহেতু আমি দই দিচ্ছি তাই। এবার এই পেঁয়াজটাকে আমি ওর মধ্যে দিয়ে দেবো। ও হ্যাঁ, একটা কথা বলে রাখি, তার আগে ওই যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি কিন্তু একেবারে ডাস্ট করে নিয়েছি। এই পেঁয়াজের সাথে দইটাকে ভালো করে পেস্ট করলে না একটা খুব সুন্দর কালার আসে চিকেনে, এবং খুব সুন্দর একটা তেলও বেরোয়। আমি তেল খুব একটা ইউজ করিনি, তোমরা দেখলেই সামান্যই দিয়েছি। তারপরে দেখবে এই মাংসটা থেকে অনেকটা তেল বেরাবে, শুধুমাত্র এর জন্য একটু নুন, একটু আদা পেস্ট আর একটু রসুন পেস্ট দিচ্ছি, দিয়ে খানিকক্ষণ ভালো করে নাড়তে হবে। এই রান্নাটা পুরো কাজটাই হচ্ছে ভালো করে এটাকে নাড়তে হবে। আর ওই যে মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে বারবার এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। এই রান্নাটা এটাই। এই যে অনেকটা মতন জলও বেরিয়েছে, ফ্রোজেন মাংস তো জলটা একটু তাড়াতাড়ি বেরিয়ে যায়। এবার এটাকে আরেকটু নাড়িয়ে তারপরে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, আর একটু জল বেরোবে তার থেকে। আমি খুব সামান্য জলই এটাতে ইউজ করব। এই যে চিকেন থেকে যে জলটা বেরাবে সেটাতেই পুরো রান্নাটা হবে। ওই যে পেস্টটা, মানে পেঁয়াজ, দই আর সামান্য একটু চিনি, এই পেস্টটার জন্য তোমরা দেখবে অনেকটা তেল বেরাবে। ছোট থেকেই না আমার বৃষ্টি বড্ড পছন্দ, মানে হাজার মন খারাপ থাক, যেদিন একটু বৃষ্টি হয় দেখি এমনি না আমার মনটা ভালো হয়ে যায়। আর বৃষ্টির সময় না একটা খুব সুন্দর যে বৃষ্টির আওয়াজ হয় সেটা আমার কানে শুনতে ভালো লাগে। যাদের ছাদে টিন আছে তাদের দেখবে যে ওই আওয়াজটা আরও বেশি করে শোনা যায়, আর এই আওয়াজটা আমার প্রচণ্ড ভালো লাগে। আমাদের ঘরে যে ছাদের ঘরটা আছে, সিঁড়িটা, সেখানে ওপরটা টিন দেওয়া ছিল, কলকাতায় যে বাড়ি। তো ওই যে আওয়াজটা বৃষ্টির হতো, আমি ছোট থেকে না ওই সিঁড়িতে বসে শুনতাম, আমার ভীষণ পছন্দ। যাক, বৃষ্টি নিয়ে আমি যদি বেশি কথা বলতে থাকি তাহলে আমি বলতেই থাকবো। আগেও আমি বহু ভ্লগে বলেছি, তাই আজকে বৃষ্টি নিয়ে আর কথা বলবো না। আর এই যে মিক্সার গ্রাইন্ডারে আমি একটুখানি জল দিয়ে এই যে মশলাটা লেগেছিল সেটা আমি ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে নিলাম। এইটুকু বাড়তি জলই কিন্তু আমি ইউজ করছি, আর এখানে কোনো জল ইউজ করব না। এই রান্না করতে করতে তোমাদের সাথে আমি একটা ভালো বিষয় নিয়ে গল্প করি। এখানে এসে আমি কিছু প্রবলেম ফেস করেছি, মানে আমার এই 2-3 মাসের যাত্রায়। ইউএসএতে এসছি এই 2-3 মাসই তো হয়েছে, সেই কদিনেই আমি বেশ কিছু প্রবলেম ফেস করেছি।
সেগুলো ভাবলাম আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি যেটা প্রথম প্রবলেম ফেস করেছি সেটা হচ্ছে খাওয়া দাওয়ার প্রবলেম বলতে এখানে সব খাবারই ফ্রোজেন। আর আমরাই যারা ইন্ডিয়া বাংলাদেশে থাকি তারা সব জিনিস টাটকা খেতেই বেশি পছন্দ করি, কারণ ছোট থেকে আমরা তাই খেয়েছি। মোরলা মাছ বলো কি মাংস বলো কি রুই কাতলা মাছ বলো, সব কিছুই কিন্তু আমরা বাজার থেকে টাটকা জিনিস বাবা নিয়ে আসতো, মা রান্না করে দিত, এইভাবেই ছোট থেকে খেয়ে বড় হয়েছি। তবে এখানে তুমি সেই সব জিনিস টাটকা পাবে না। আমরা বাজার থেকে যেই জিনিসটাই আনি, যেই মাছটাই বলো, মোরলা মাছ বলো কি পুঁটি মাছ বলো কি রুই মাছ বলো, সব কিছুই কিন্তু ফ্রোজেন থাকে। হ্যাঁ, এগুলো ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়, ফ্রোজেন থাকাটাই স্বাভাবিক। তবে এখানকার যে মাছ, যেমন ধরো স্যালমন বা অন্যান্য যে এখানকার খাবারগুলো, সেইগুলোও কিন্তু ফ্রোজেনই থাকে। এখানে কোনো দোকানে কোনো জায়গায় গিয়ে তুমি দেখতে পাবে না যে জ্যান্ত মাছ রয়েছে এবং সেটা বিক্রি হচ্ছে। সব কিছুই ফ্রোজেন, কাটা এবং পরিষ্কার করা থাকে, সেইভাবেই আমাদেরকে কিনতে হয়। দেখো, মাংস থেকে অনেকটাই তেল বেরিয়ে গেছে এবং জলটা অনেকটাই টেনে গেছে, তাই না? সব কিছু ফ্রোজেন থাকার কারণে আমরা বাজার থেকে কিনে এনেই কোনো কিছু রান্না করতে পারি না। সেটাকে প্রথমে কিছুক্ষণ বাইরে রাখতে হয় বা জলে ভিজিয়ে রাখতে হয়। এই যে মাংস রান্না কিন্তু রেডি। এই জিনিসটা যেমন পোলাও বা সাদা ভাতের সাথেও ভাল লাগবে, তেমন রুটি, নান সব কিছু দিয়ে ভাল লাগবে। এই তেলটা কিন্তু সম্পূর্ণ মাংসের তেল। ভাবলাম খাওয়া দাওয়া সেরে একটু রেডি হয়ে বেরিয়ে রাস্তায় হাঁটি এবং তোমাদের সাথে গল্প করি। আসলে এখন যেহেতু স্প্রিং এসছে, চারিদিকটা বড্ড বেশি সুন্দর হয়ে গেছে। চারিদিকে ভীষণ ফুল পাতা, চারিদিকে শুধু পিঙ্ক আর সবুজ, এই জিনিসটাই দেখা যায়। তাই ভাবলাম একটু তোমাদের সাথে সেই জিনিসটাও দেখাই এবং গল্পটাও চালিয়ে যাই। খাওয়া দাওয়ার পর আরেকটা যে প্রবলেম আমি এখানকার ওয়েদারটা কিন্তু বড় অদ্ভুত। আজ 28 ডিগ্রি, 2-3 দিন পর দেখবে সেটা 10 ডিগ্রি হয়ে গেছে। মানে এখানের ওয়েদারটা বোঝা আসলেই বড় অসম্ভব। আমরা সেই জন্য সবসময় আগে থাকতে অনলাইনে চেক করে নিই যে আজ থেকে 7 দিন পর কী ওয়েদার থাকবে, সেই হিসেব মতন আমরা কোনো প্ল্যান করি। এখানে এরকমই সিস্টেম। এই যে দেখলে সকালে কি বৃষ্টিটাই না হচ্ছিল, আর এখন দেখো ঝকঝকে রোদ, রাস্তা পুরো শুকনো। কেউ বলবে যে সকালে ওরকম মেঘ ডাকছিল আর ওরকম বৃষ্টি হচ্ছিল? চারিদিকটা কতটা পরিষ্কার, তাই না? সূর্যের তাপটাও কিন্তু এখন অনেকটা বেশি, মানে নর্মাল জামা কাপড় পরেই ঘর থেকে বেরানো যাচ্ছে, ভারী কিছু চাপাতে লাগছে না। তাহলে হলো না ওয়েদারটা অদ্ভুত? আমি যেদিন ইউএসএতে প্রথম এসেছি সেদিন -18 ডিগ্রি ওয়েদার ছিল, তখন তো প্রচণ্ড ঠান্ডা। তবে এখন একটু গরম পড়েছে, ওই 28 ডিগ্রি মতন। তবে যেমন এখন দেখাচ্ছে এই সপ্তাহটা এরকমই চলবে, 27-28, পরের সপ্তাহে নাকি আবার 10 থেকে 9 ডিগ্রি হয়ে যাবে। প্রচণ্ড অদ্ভুত, মানে বোঝাও খুব মুশকিল। আমরা কিছু প্ল্যান করলে শুধু আমরা না, এখানে যারাই থাকে প্রথমে একটু দেখে নেয় যে সেই টাইমের ওয়েদারটা কেমন, কারণ কখন বৃষ্টি নামবে আর কখন রোদ উঠবে আর কখন ঠান্ডা বেড়ে যাবে তোমরা কেউ বুঝে উঠতে পারবে না। তবে হ্যাঁ, এখানকার ঠান্ডা আর কলকাতার ঠান্ডা মেলালে কিন্তু চলবে না। এখানকার ঠান্ডা আর কলকাতার ঠান্ডা কিন্তু অনেকটাই আলাদা। আমি যখন কলকাতা থেকে আসি আমি খুব ভয়ে ছিলাম, মানে ওখানকার জিনিস এখানে এতটাই ঠান্ডা, ওখানকার কোনো গরম জিনিস কিন্তু এই ঠান্ডায় চলবে না। তো শাওন কি করেছিল, শাওন আগে থাকতেই আমার জন্য এখানে জিনিস কিনে রেখেছিল। আমি কিন্তু ডে 1 থেকে এখানকার জিনিসই ঠান্ডার ইউজ করছি। আমরা যদি ইন্ডিয়া থেকে কোনো জিনিস আনি ঠান্ডার জিনিস, সেই জিনিস কিন্তু এখানে সত্যিই ইউজফুল নয়, এখানে সেইটা ঠান্ডা মানাবে না। আরেকটা যেটা সমস্যা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। এখানে পাবলিক ট্রান্সপোর্ট পাওয়াটা ভীষণ ডিফিকাল্ট। এই যে যত গাড়ি দেখছো সেগুলো কিন্তু সবকটাই নিজস্ব গাড়ি। এখানে নিজস্ব গাড়ির সংখ্যাটাই বেশি। এখানে সবাই যে যার গাড়ি ইউজ করে, মানে একটা বাড়িতে যদি 4 জন থাকে অন্তত পক্ষে 3টে গাড়ি সেই বাড়িতে থাকে, কমপক্ষে 2টো তো থাকবেই। তো এখানকার মানুষ সেটাই ইউজ করে। দেখো রাস্তার ধারে কি সুন্দর সুন্দর টিউলিপ ফুটে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমরা এখানে কি করি, যেহেতু আমরা সবে এখানে এসেছি, তো আমরা এখনও গাড়ি কিনিনি এবং আমাদের গাড়ির প্রয়োজন অতটা হয়নি। তো আমাদের যখন প্রয়োজন হয় তখন আমরা এখানে রেন্টাল কার তুলে নিই, মানে রেন্টে 2 দিনের জন্য কি 1 দিনের জন্য একটা করে কার নিয়ে নিজেরা নিজেদের প্রয়োজনটা মেটাই। এই যে বাস দেখছো, এটা কিন্তু খুব রেয়ার।
এই বাসগুলো হয়তো আমি 10 মিনিট কি 20 মিনিট পর একটা দেখতে পাবো, এবং এই বাস কিন্তু সব জায়গায় দাঁড়াবে না, কিছু নির্দিষ্ট জায়গাতেই থাকবে। তো বুঝতেই পারছো পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা কতটা এখানে খারাপ। নিজস্ব গাড়ি না থাকলে সত্যিই চলাফেরা করা কিন্তু একটু অসুবিধের। হ্যাঁ, ট্রেন আছে, তবে ট্রেনের ভাড়া এতটাই বেশি থাকে এবং ট্রেনটাও সব জায়গায় দাঁড়ায় না, খুব কম জায়গাতেই দাঁড়ায়, যার ফলে তোমার প্রয়োজনটা মেটানোর জন্য তোমাকে একটা নিজস্ব গাড়ি রাখতেই হবে। তবে এই সমস্যায় কিন্তু ইন্ডিয়াতে আমি কখনো পড়িনি। দুপা হেঁটেই সমস্ত কিছু পাওয়া যায়, খুবই কনভিনিয়েন্ট, তাই না? আরেকটা সমস্যা আমি একদিন পড়েছিলাম, তা হলো খাবারের। মানে একদিন শরীরটা একটু এদিক ওদিক যাচ্ছিল, ভাবলাম দুজন মিলে ডিসিশন নিলাম বাইরে থেকে খাবার আনাবো, কিন্তু তখন রাত 10টা পার, তাই জন্য অনলাইনে কোনো দোকান, কোনো ক্যাফে, কোনো রেস্টুরেন্ট খোলা পাইনি। এখানে রাত 10টার পর কোনো অনলাইনে শপ খোলা থাকে না। শুধু অনলাইন নয়, আপনি গিয়েও তুলতে পারবেন না খাবার, কারণ বেশিরভাগ দোকানই 10টায় ক্লোজ হয়ে যায়, পুরোপুরি ক্লোজড। আমাকে সেদিন রাতে তারপরে কিন্তু আবার সেদ্ধ ভাত বসাতে হয়েছিল। কি অবস্থা বলো তো? তবে আমাদের কলকাতায় কিন্তু আমি রাত 12টা 1টাতেও খাবার অর্ডার দিয়ে পেয়েছি। এটা এখানকার আরেকটা সমস্যা। যারা ধরো ব্যাচেলার থাকে, একা থাকে, কাজের প্রেশার থাকে, কি পড়াশুনো করে, তারা একটু হট করে কিছু আনালে যদি একটু রাত হয়ে যায়, তাহলে সেই দিনের জন্য তাদের আর খাবারটাই খাওয়া হবে না। তাই একটু সতর্ক থেকে আগে থাকতেই খাবার আনিয়ে রাখতে হয়। ইভেন এখানে যদি কোনো স্পেশাল অকেশন থাকে, কোনো অনুষ্ঠান, যেমন খুব শিগগিরই ইস্টার গেল এখানে, সেই সময় কিন্তু সব দোকানপাট বন্ধ থাকে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি আসার পরপরই 25শে ডিসেম্বর ছিল, তো আমরা সবাই মিলে ভাবলাম একটু 25শে ডিসেম্বরে ঘুরতে বেরাবো, নিশ্চয়ই আমরা অনেক কিছু দেখতে পাবো। তবে একদমই ফ্লপ হয়ে গিয়েছিলাম সেদিন। রাস্তায় বেরিয়ে দেখছি একটাও গাড়ি নেই, এবং লোকের সংখ্যাও এতটাই কম যে হাতে গুনে বলা যাবে। আর এত দোকান খুঁজেছি যে একটু কফি খাবো, সেদিন প্রচণ্ড ঠান্ডা ছিল, আমরা একটা দোকান খুঁজে বের করতে পারিনি। তবে অবশেষে একটা স্টারবাকস খুঁজে পেয়েছিলাম, অনেক কষ্ট করে, অনেকটা হেঁটে গিয়ে। সেই স্টারবাকসে গিয়ে আমরা কফি নিতে না নিতেই আমাদেরকে বলা হয় আপনারা বেরিয়ে যান, ক্লোজ করার টাইম হয়ে গেছে। তখন কিন্তু মাত্র 4টে বাজে বিকেল, তখনই ওরা ক্লোজ করে দিচ্ছে। এখানে কোনো স্পেশাল অকেশনে সবাই দোকানপাট, সমস্ত রকম শপ, সমস্ত রকম ক্যাফে, রেস্টুরেন্ট সব বন্ধই রাখে। মানে আমরা কিন্তু ওই দিন বড্ড বোকা হয়েছিলাম। তারপরে কিছুক্ষণ ওই ফাঁকা রাস্তাতেই হেঁটে ফেটে বাড়ি চলে এসেছি যে যার মতো। গাছটা ভাবলাম একবার জুম করে দেখাই, পুরো ওয়াইন কালারের পাতাগুলো, না শুধুই পাতা গাছটায়, দেখতে দূর থেকে কিন্তু বেশ ভালো লাগছে। আর পুরো ঘাস জুড়ে ছোট ছোট হলুদ ফুল, এই যে কি যে সুন্দর লাগছে দেখতে, পুরো ঘাসটাই তাই। অসুবিধের কথা যখন বলছি, আর একটা অসুবিধের কথাও বলি। এখানে যদি তুমি প্রথমে একটা ঘর নিতে চাও, মানে ভাড়া, রেন্ট নিতে চাও, তাহলে এমনি ঘরে গিয়ে যোগাযোগ করলে হবে না। তোমাকে প্রথমে অ্যাপার্টমেন্টের যে লিজ অফিস রয়েছে সেখানে এসে তোমাকে খোঁজ নিতে হবে, এবং ওখানে সব ইনফরমেশান, তোমার সমস্ত ইনফরমেশান দিতে হবে। তারপরে ঘর ফাঁকা আছে কিনা তারা ইনফর্ম করবে, সেই হিসাব মতন তোমাকে ঘর নিতে হয়। তুমি ডিরেক্ট এসে ঘর নিতে পারবে না। তবে হ্যাঁ, একটা ব্যবস্থা থাকে, তোমার যদি কেউ থাকে যে কোনো রুমে রয়েছে, সে রুমটা ছাড়বে, তাহলে সেই রুমটা সে তোমার নামে ট্রান্সফার করে দিতে পারে, যেটা লিজ ট্রান্সফার বলি আমরা, সেটা করতে পারে। তবে তোমার কিন্তু অ্যাপার্টমেন্টের একটা এগ্রিমেন্ট করা থাকবে, সেই টাইমটার পিরিয়ডটা না কাটা অবধি তুমি এই ঘরটা ছাড়তে পারবে না, যেই ঘরটা তুমি নেবে। আর যদি তুমি ছাড়তে চাও তাহলে ওই কদিনের ভাড়া তোমাকে দিয়ে ছাড়তে হবে। আমার আজকের ব্লগটায় খুব ছোট্ট করেই কয়েকটা সমস্যা যেগুলো আমি এখানে ফেস করেছি সেগুলো তোমাদের সাথে তুলে ধরলাম। আমার ব্লগটা তাহলে আমি এখানে শেষ করছি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ।